10 দিন হয়ে গেল মাকে দেখেনি জয়দেব। ঠিক হিসেব করলে অবশ্য 9 দিন। হাউলিম হাসপাতাল থেকে যখন ওরা বেলেঘাটায় পাঠিয়ে দিয়েছিল তখন জয়দেব সঙ্গে সঙ্গে ছিল। হাউলিম হাসপাতালেই লোকে বলেছিল মা বাঁচবে না, তবু বেঁচে ছিল। ওখান থেকে যখন কলকাতায় পাঠিয়ে দিল তখন ডাক্তারবাবুরাই বলেছিল বাঁচা মুশকিল। বাঁচলও না। মৃত্যুর খবরটা শুনে চিৎকার করে কাঁদতে পারেনি জয়দেব। চৈত্রের মাটির মতো বুকটা তখন ফেটে ফুটে চৌচির। 10 দিন ধরে মানুষগুলোর পা ছুঁয়ে ছুঁয়ে চোখের জল ফেলেছে যে, তার চোখে মায়ের জন্য আলাদা করে জল থাকবে কি করে? শেষ পর্যন্ত পুলিশের বড় সাহেব চিঠি দিলেন, হ্যাঁ, মৃতদেহ গোলাপবালার ছেলের হাতে দিয়ে দেওয়া যেতে পারে। হাসপাতালের বাবুও বললেন খবর এসেছে দিয়ে দেওয়ার, ব্যবস্থা হচ্ছে। তাই বসে আছে জয়দেব। 9 দিন হলো মা শুয়ে আছে লাশ কাটা ঘরে, আর চোরকির মতো ঘুরে বেরিয়েছে জয়দেব। দেখতে ইচ্ছা করছে খুব। জমাদারকে বললে হয়তো দেখতেও দিত, কিন্তু শুধু দেখে কি হবে? কলকাতায় এনেও তো মাকে বাঁচানো গেল না। এমনকি একমাত্র পুত্র হয়েও 10 দিনেও মায়ের কাজ করতে পারল না। হাউলির গ্রামে গোলাপবালার কোনো শখ ছিল না। স্বামী মারা যাওয়ার পর অবশ্য ইচ্ছে ছিল ছেলেকে মানুষ করার, লেখা পড়ানো শেখানোর, হয়নি। ওসবে মাথা নেই ছেলের। দিনরাত মাঠে ঘাটে ঘুরে বেড়ায়, আপগুলি খেলে। মারধর করেও যখন শুধরানো গেল না তখন হাল ছেড়ে দিয়েছিল সে। তবে শখ না থাকলেও ইচ্ছে ছিল গঙ্গা নদীর গায়ে শরীর রাখার। তা সেই ইচ্ছে মিটবে না তা জানাই ছিল। হাউলি থেকে একমাত্র শ্রীধর ঘোষের বাবাই কালীঘাটের শ্মশানে যাওয়ার ভাগ্য করেছিলেন। প্রচুর পয়সা ছিল তার। গোলাপবালার 5 বাড়িতে বাসন মাজার আয় মাস হতেই ফুরিয়ে যায়। তার আবার ইচ্ছে মিটবে। ছেলের বয়স যখন 17 হলো তখন দিনরাত সে গালমন্দ শুরু করলো, যা হোক একটা কাজ জুটিয়ে নেওয়ার জন্য। কোনো বদগুণ নেই, আর 5টা ছেলের মতোই সাধারণ। তবু কেন যে কাজ করতে ইচ্ছা করে না ওর। আর এসব ভাবতে ভাবতেই গোলাপবালা একদিন ভোরে কাজে যাওয়ার সময় চৌমাথায় লরি চাপা পড়ল। ঘুমোচ্ছিল জয়দেব। খবর পেয়ে দৌড়ে চৌমাথায় গিয়ে সে জমে গেল। মেলা বসে গেছে সেখানে। বৈকুণ্ঠ ডাক্তারের দাওয়ায় গোলাপবালা শুয়ে আছে। রক্তের বান ডেকেছে পা থেকে। খুব জোরে ছুটছিল লরিটা। টাল সামলাতে না পেরে পাশের মাঠে নেমে পড়ার মুখে গোলাপবালাকে ঠেলে দেয়। ঠেলে দেওয়ার সময় পা দুটোয় চাকার ঘষ্টানি লাগে। হাউ মাউ করে কাঁদছিল জয়দেব। এ সংসারে মা ছাড়া কেউ নেই তার। ইদানিং যতই গালমন্দ করুক, রাত্রিরে মায়ের শরীর ছুঁয়ে না শুলে জয়দেবের ঘুম আসে না। গোলাপবালার শুকনো দেহটা থেকে অদ্ভুত একটা গন্ধ বের হয়। বৈকুণ্ঠ ডাক্তার রক্ত বন্ধ করতে পারেনি। রিকশায় চাপিয়ে হাসপাতালে নিয়ে গেল সবাই। হাউলির হাসপাতালে সবাই টাটকা ওষুধ নিতে যায়। রাত থাকলে অসুখ সারে না বলে একটা বদনাম আছে, কিন্তু রাত কাটল গোলাপবালারও। ডাক্তারবাবু বললেন অবিলম্বে কলকাতার বেলেঘাটায় নিয়ে যাও, ধনুষ্টঙ্কার হয়ে গেছে। হাত ও পা অলরেডি বেঁকতে শুরু করেছে। লরিটা কিন্তু হাওয়া হয়ে গেছিল গোলাপবালাকে শুইয়ে দিয়ে। যারা দেখেছিল তারা বলল চৌধুরীবাবুর লরি। চৌধুরীবাবু বললেন অত্যন্ত অন্যায়, অবশ্যই অন্যায় হয়েছে। খবর পেয়ে আমি ড্রাইভারকে ছাড়িয়ে দিয়েছি। তা শোনো খোকা, তোমার এখন প্রধান কর্তব্য মাকে বাঁচিয়ে আনা। চিকিৎসার যেন কোনো ত্রুটি না হয়। যা লাগে আমি দেব। 5 জনে তোমাকে কুপরামর্শ দেবে, সেসবে কান দিও না যেন। কি বললে, শরীর বেঁকেছে? বেলেঘাটায় নিয়ে যেতে হবে? সে তো অনেক দূর। তা হোক, বাঁচাতে তো হবেই। নীলকণ্ঠকে বলে দিচ্ছি, সে টেম্পো করে পৌঁছে দেবে। পকেটে 20 টাকা গুজে দিয়েছিলেন চৌধুরীবাবু কাজ চালানোর জন্য। অতটা পথ মাকে কিভাবে তারা নিয়ে এসেছিল ভাবলেই গায়ে কাটা দেয়। পা কাটা শরীরটাকে সোজা রাখাই মুশকিল ছিল। কলকাতা শহর প্রথম দেখল জয়দেব, একদম সিনেমার মতো। কিন্তু চোখ দুটো তখন এমন ঘোলাটে যে কিছুই নজর হলো না। রাত কাটল না গোলাপবালার। নীলকণ্ঠদার সঙ্গে সঙ্গীরা ফিরে গিয়েছিল পৌঁছে দিয়েই। হাসপাতালের সামনে রাত জেগে ভোরে খবর পেল জয়দেব গোলাপবালা নেই। ধক করে উঠেছিল বুকটা। মুচড়ে মুচড়ে উঠেছিল, কিন্তু হাউমাউ কান্নাটা গলা অবধি এসে থমকে যাচ্ছিল। মা নেই। এই সংসারে সে একা,
একদম একা। মাথার ভেতরটা তখন ফাঁকা, সাদা হয়ে গেছে চারিদিকটা। ঠিক তখনই হাসপাতালের বাবু ডেকে পাঠালো। ভর্তির সময় বলা হয়েছিল অ্যাক্সিডেন্ট কেস, কিন্তু হাউলি থানা জানাচ্ছে সেখানে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি গত 7 দিনে। তাহলে কথাটা মাথায় ঢুকলো না প্রথমে। চৌমাথার সবাই দেখেছে চৌধুরী বাবুদের লরি মাকে শুইয়ে দিল, আর থানা থেকে খবর দিল কিছু জানে না। জয়দেবের বিড়বিড়ানিকে পাত্তা দিল না। হাসপাতালের বাবু বললেন, এখন বডি ছাড়া যাবে না, অ্যাক্সিডেন্ট কেস, অথচ অ্যাক্সিডেন্টই হয়নি, মার্ডার ফাডারও তো হতে পারে। লোকাল থানা থেকে বডি আটকাতে বলেছে, তোকে খুঁজতে এখনই সিপাহী আসবে। অসাড় হয়ে গেল জয়দেব। মার্ডার কথাটার মানে সে জানে। লোকটা বলে কি, নিজের মাকে সে খুন করবে? হাসপাতালের বাবু বোঝালো, এমনও তো হতে পারে পুলিশ ভুল করছে। মানুষ মাত্রই তো ভুল করে, কিন্তু সেটা যে ভুল তা প্রমাণ করা দরকার, না হলে দোষ না করেও অনেকে সারা জীবন জেলে পচে মরে। এখন পুলিশ যদি প্রমাণ করতে পারে অন্য কোনো লোভে সে নিজের মাকে খুন করেছে, তাহলে জজ সাহেব ছেড়ে কথা বলবে? তার চেয়ে জয়দেব এখন চুপচাপ হাউলিতে ফিরে যাক, গিয়ে সেখানকার থানা থেকে ধরে করে যদি সত্যি কথা লিখিয়ে আনতে পারে তবেই ঝামেলা মিটবে, না হলে নির্ঘাত হাজতবাস। অ্যাক্সিডেন্টাল ডেথ হলেই করোনারের কাছে যাবে, সে অনেক হ্যাপা। হাউলি থেকে ঘুরে না আসা পর্যন্ত লাশ কাটা ঘরে থাকুক গোলাপবালা, কোনো চিন্তা নেই। চোরের মতো হাউলিতে পালিয়ে এলো জয়দেব। চৌমাথায় নেমে দেখলো কোনো পরিবর্তন নেই। লরিটা যে মাকে মেরে ফেললো তা যেন কেউ মনেই রাখেনি। জীবন স্বাভাবিক সর্বত্র। বৈকুণ্ঠ ডাক্তার চুকচুক করে শব্দ করল, বউ গেলে বউ ভাবি রে, গর্ভধারিণী কি আর ফিরে আসে? তা বাচ্চা কাছা নিসনি এখনো? জয়দেবের কান্না পেল, চোখে জল এলো না। সমস্যার কথা বলল। শুনে বৈকুণ্ঠ ডাক্তার বলল, থানায় যা, বড়বাবুকে ধর। না ধরে লাভ নেই, কেউ তো ডায়েরি করেনি, পুলিশ এলে সাক্ষী দেবে না কেউ, তবু যা, যেতে হয়। বড়বাবু কথা শুনে যেন আকাশ থেকে পড়লেন। কি বললি? লরি চাপা পড়েছে? নাম কি? কবে? 2 দিন হলো? কেউ বলেনি তো? ও হ্যাঁ, আমি তো তাই রিপোর্ট পাঠালাম, অ্যাক্সিডেন্ট হয়নি। এসে গেছে? যাব বাবা, ঝামেলা বাড়লো। ও বিধু, এদিকে এসো হে, এ ছোকরাটাকে নিয়ে একবার স্পটটা ঘুরে এসো তো। বিধুবাবু ছোট দারোগা সব শুনছিল, সঙ্গে নিয়ে পথ চলতে চলতে বলল, এসব করে কি হবে? চৌধুরীদের সঙ্গে তার কেস লড়তে পারবি না, আর তোর মা ফিরেও আসবে না। সাক্ষী দেবে কেউ না, বরং চৌধুরীবাবু যদি বলে তুই করেছিস কাজটা, সবাই তাই ধরে নেবে। তার চাইতে মাথা ঠান্ডা কর, যে যায় সে আর ফিরে আসে না, যারা থাকে তাদের সঙ্গে ঝামেলা করে লাভ কি? এক কাজ কর, সোজা চৌধুরীবাবুর কাছে চল, একটা বিহিত হবে। লোকটা বেশ ভালো মানুষের গলায় কথা বলল। একটা কিছু বিহিত করা দরকার বুঝতে পারছিল জয়দেব। মাকে মেরেছে চৌধুরীবাবুর লরি, কিন্তু তাকে বাঁচাতে পারে নিশ্চয়ই। ছোট দারোগাবাবু বলল, অনেক অনেক কুমতলব শুনবি এখানে, ক্ষতিপূরণ, মামলা করা এসব বলবে, আবার যারা বলবে তারাই দেখবি প্রয়োজনের সময় হাওয়া হয়ে গেছে। চৌধুরীবাবু বললেন, চলে গেল মেয়ে ছেলেটা, আহা কে যেন বলেছিল ভারী ভালো বাসন মাজতো। তা কি করবি ছোঁড়া, মা তো আর কারো চিরকাল থাকে না। চুকচুক শব্দ করলেন তিনি বৈকুণ্ঠ ডাক্তারের মতো। ছোট দারোগাবাবু বলল, ও একটা বিপদে পড়েছে স্যার। চৌধুরীবাবু বললেন, বিপদই তো বটে, মাতৃদায় বলে কথা। ছোট দারোগাবাবু বললেন, সে তো ঠিকই, কিন্তু আমরা তো কোনো খবর পাইনি, মানে ডায়েরি করেনি কেউ, তাই হাসপাতালকে বলেছি অ্যাক্সিডেন্ট হয়নি। তাই শুনে ইনজিউরি কেস বলে হাসপাতাল বলেছে বডি ছাড়বে না। এই বেচারাকে টানা হ্যাজরা করছে, এই আর কি। চৌধুরীবাবু কপালে চোখ তুললেন, বললেন, সে কি কথা, বডি ছাড়বে না? আমাদের হাউলিবের মেয়ে ছেলেকে আটকে রাখবে? ছোট দারোগাবাবু বললেন, মানে দাহ করতে দেবে না। চৌধুরীবাবু বললেন, ভারী অন্যায়, তোমরা আমায় একটা জিজ্ঞাসা করলে পারতে, কি রিপোর্ট দেবে? বলতে পারতে গাছ ফাছ থেকে পড়ে গেছে, চুকে যেত। ছোটবাবু বললেন, না স্যার, ওই পা দেখলেই বোঝা যায় যে রান ওভার কেস, পড়লে রকম হয় না।
চৌধুরীবাবু বললেন, ও রানুবাবারই লিখতে পারতে, 1000টা গাড়ি ছুটছে রাস্তা দিয়ে, যে কেউ মেরে পালিয়ে যেতে পারতো, তোমরা সব কেস ধরতে পারো, তাই লিখে দাও। ছোট দারোগাবু বলল, তা হয় না, মানে একবার লিখলে আর পাল্টানো যায় না, ওটা আইনসম্মত নয়। চৌধুরীবাবু বললেন, বাজে কথা রাখো তো, ভুল সংশোধন মানে রেকটিফিকেশন, কথাটা কি ডিকশনারিতে নেই? সময় নিয়ে লেখো, আজই লিখতে হবে তার কোনো মানে আছে কি? পরদিন ফিরে এলো জয়দেব কলকাতায়। ছোট দারোগাবাবু বলেছিলেন কোনো চিন্তা নেই, ভুল স্বীকার করে তিনি রিপোর্ট পাঠাচ্ছেন। হাসপাতালে এসে খবরটা দেবার আগেই সিপাহী হাত ধরল। জয়দেব যত বোঝায়, কে শোনে কার কথা। কদিন লকআপে থেকে শেষে ছাড়া পেয়েছে আজ। হাওলির থেকে রিপোর্ট এসেছে গোলাপবালা গাড়ি চাপা পড়েছিল, চালক গাড়ি নিয়ে হাওয়া হয়ে গেছে, ধরা যায়নি। চৌধুরীবাবু সেবার দিয়েছিলেন 20, এবার 100। চৌধুরীবাবু বলেছিলেন, মায়ের কাজ করে ফিরে আয় হাওলিতে, আমি তো আছি, কোনো চিন্তা নেই তোর। সেই টাকাটা এখনো আস্ত আছে। থানার সিপাহী 2 টাকা নিয়েছিল মাত্র, কিন্তু এখনো তার পকেটে 102-3 টাকা রয়ে গেছে। হাসপাতালের বাবু বলেছে 10 টাকা দিতে হবে পোস্টমর্টমের রিপোর্ট নিয়ে, যাতে কোনো ঝামেলা না হয়, সেই জন্য। একটা ঝিমুনি এসেছিল, শরীর আর সোজা রাখতে পারছে না। জয়দেব চোখ মেলে দেখল বেলা গড়িয়ে আসছে। হাসপাতালের বাবু বলেছিল সময় হলেই ডাকবে, ডাকছে না কেন? জয়দেব উঠল। বাবুর সামনে বিশাল ভিড়, লোকগুলো খুব চেঁচাচ্ছে, বোঝা যাচ্ছে ওদের খুব তাড়া আছে। বাবুও যেন ওদের খুশি করার জন্য খুব চেষ্টা করছেন। ওই ভিড় ঠেলে নিজের কথা বলার সাহস পেল না জয়দেব। চুপচাপ এক কোণে দাঁড়িয়ে দেখতে লাগলো ওদের কাণ্ড। এ কয়দিনে লকআপে বসে সে অনেক দেখেছে। 10 দিন আগের প্রথম কলকাতায় আসার সঙ্গে এখনকার দেখার কোনো মিল নেই। সে বুঝতে পারছিল এই লোকগুলো খুব বড় লোক, তাদের কেউ আজ সকালে মারা গেছে। ডেড বডি পাওয়ার ব্যাপারে কোনো দেরি ওরা সহ্য করতে পারছে না। এই নিয়ে কত রকমের চোখ রাঙানি চলতে চলতে হঠাৎ সব শান্ত হয়ে গেল। কেউ মারা গেছে, অথচ ওদের ভাবভঙ্গিতে সেটা একদম বোঝা যাচ্ছে না। কাজ হাসিল করে ওরা চলে গেল। বাবু রুমাল দিয়ে মুখ মুছল, কিন্তু তাকে একটুও বিরক্ত দেখাচ্ছিল না। জয়দেবকে দেখতে পেয়ে বাবু চিনতে পারল। আয়, তোর কাজটা করে দিই, বড় লোকের ছেলে বলে হাজার ঝামেলা। জয়দেব দেখতে পেল কাগজের আড়ালে বাবু কিছু লুকোলো। তারপর খসখস করে কিছু লিখে বলল, দে। জয়দেব ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল। বাবু হাসল। কথাটা মনে নেই? মনে ছিল। 10টা টাকা দিতেই একটা কাগজ তৈরি হয়ে গেল। বাবু বলল, ব্যাস, আর কোনো ঝামেলা নেই, যা এখন মনে সুখে তোর মাকে দাহ কর, আমি এক্ষুনি অর্ডার পাঠিয়ে দিচ্ছি, মর্গে চলে যা। বেলেঘাটায় লাশ কাটা ঘর নেই, শেয়ালদার কাছে সেটা। কদিন ঘুরে ঘুরে পথ চেনা হয়ে গেছে, কিন্তু চেনা হলেও পথ হাঁটতে ভারী ভয় হয় জয়দেবের। প্রতি মুহূর্তে মনে হয় গাড়িগুলো গায়ের ওপরে ঝাঁপিয়ে পড়ল বলে। খিদে পেয়েছে খুব। হাসপাতালের সামনে ফুটে বসা দোকান থেকে আলুর দম রুটি খেয়ে নিল সে। কলকাতায় খুব সস্তায় নানা রকম খাবার পাওয়া যায়। লাশ কাটা ঘরের অফিস থেকে অনুমতি পেয়ে গেল জয়দেব মাকে নেওয়ার জন্য। এগিয়ে যেতেই দেখলো খুব ধুমধাম করে গাড়ি সাজিয়ে সেই বাবুগুলো হরিধ্বনি দিতে দিতে একটা ডেড বডি নিয়ে যাচ্ছে। তাহলে ওদের বাড়ির ছেলেরও বোধহয় ধনুষ্টঙ্কার হয়েছিল। কিন্তু কেউ কাঁদছে না কেন? কেন এমন চিৎকার করে হরিধ্বনি দিচ্ছে? মৃতদেহ চলে গেলে ওদের দেখতে পেল জয়দেব, গোল হয়ে টাকা গুনছে। এদের চেহারা হাওলির হাসপাতালের লোকগুলোরই মতন। নিজেদের মধ্যে ভাগাভাগি করার পর জয়দেবকে দেখতে পেল ওরা। চেহারায় মালুম হলো নেহাতি সে ফালতু পার্টি, গা করল না ওরা। ছড়িয়ে ছিটিয়ে চলে যাচ্ছে দেখে জয়দেব বুড়ো মতো একজনকে ধরল। লোকটি জিজ্ঞেস করল, কতদিনের মরা? 10 দিন মারা গেছে। 10 দিনের মরা? ওরে বাবা রে, গোলে পচে ফুটবল হয়ে গেছে, দাঁড়াও অর্ডার নিয়ে আসি। অফিস ঘরের দিকে লোকটা চলে যেতে জয়দেব হতভম্ব হয়ে গেল। মা পচে গেছে? সঙ্গে সঙ্গে মনে পড়ল মরা বাসি হলে শরীরে পচন আসে। একবার হাউলির নদীতে একটা পচা মরা ভেসে এসেছিল, কি দুর্গন্ধ।
মা কি সেরকম হয়ে গেছে? বিশ্বাস করতে কষ্ট হলো জয়দেবের। মায়ের যে ছবিটা মনের মধ্যে খোদাই হয়ে আছে সেটাকে আঁকড়ে ধরে রাখল। লোকটা ফিরে এসে বলল, বাচ্চা কেস তো, পা দুটো নেই, 22 নম্বর, 10 টাকা বের করো। 10 টাকা কিসের জন্য? আরে খুব কম করে বললাম, তোমার চেহারা দেখে আমরা এগুলো পেয়ে থাকি। কেন? খুব ফ্যাচাং করো তো, ঘর থেকে ওটাকে টেনে বার করতে হবে না? খুব গন্ধ, তাড়াতাড়ি 10 টাকা বার করো। খুব কম করে বলেছি তোমাকে, এই একটু আগে মরা নিয়ে গেল, তারা 50 টাকা দিয়ে গেছে। হে হে, বউনি হয়ে গেছে বলে তোমাকে এত কম বলছি। লোকটা হাসল। মায়ের শরীরটা বাইরে বের করে দেবে বলে লোকটা টাকা চাইছে। সরকারের থেকেও মাইনে পায়। মাথা গরম হয়ে গেল ওর। কলকাতায় আসার পর ওর মনে হচ্ছিল চারধারে শুধু যেন শকুনের মেলা, সুযোগ পেলেই এরা ঠকরা মারবে। সে মাথা নাড়ল, বলল, গরিব মানুষ দেখেও তোমাদের মায়া হয় না? সেই জন্যই তো 10 টাকা চাইলাম। ঠিক আছে, বলছো এখন 5 টাকা দাও। মাথা নাড়ল জয়দেব। না, এ কাজে সে টাকা দেবে না। তার পকেটে এখন মাত্র 92 টাকা আছে। সামনে কত খরচ, মাকে শ্মশানে নিয়ে যেতে হবে, দাহ করতে হবে। কলকাতার রীতিনীতি সে কিছুই জানে না। লোকটা হ্যাঁ হ্যাঁ করে হাসলো। তাহলে যাও, নিজে মাকে বার করে নিয়ে এসো। কত ধানে কত চাল, দেখবে বাঁচাধন। জেদ চেপে গেল জয়দেবের। তাই করবে সে। মায়ের শরীরটা তো পালকের মতো, সে নিজেই কোলে করে বের করে আনবে। ছেলে হয়ে আর এইটুখানি করতে পারবে না? লোকটা মিটিমিটি হাসছে। বলল, ওই ঘর দেখবে পায়ে লকেট ঝোলানো আছে, তাতে সব লেখা আছে। ও হ্যাঁ, তোমার মায়ের তো আবার পা নেই, হাতে লাগানো রয়েছে 22 নম্বর। দেখো আবার অন্য মরা যেন বের করে নিয়ে এসো না। লোকটার হাসি যেন থামছিল না। জেদে মানুষ অন্ধ হয়। জয়দেব সোজা বারান্দার দিকে উঠে গেল। ও ঘাড় ঘুরিয়ে দেখল লোকটা আরো 2-3 জন লোকের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে দেখে হাসছে। রাগে মাথা ঝিমঝিম করছিল। দরজা ঠেলতেই ভক করে একটা তীব্র গন্ধ নাকে এলো, যেন কেউ তাকে আচমকা ধাক্কা দিয়ে ছিটকে সরিয়ে দিচ্ছে। তাতে দাঁত চেপে ঘরে ঢুকে পড়তেই গন্ধটা তীব্র হয়ে ঢেউয়ের মতো তাকে জড়িয়ে ধরল। প্রাণপণে নিজেকে ধরে রাখার চেষ্টা করলো। অনেক কষ্ট করে চোখ চাইল জয়দেব। সামনে সার সার শরীর পড়ে রয়েছে, ফুলে ফেপে বেঢপ সব অবস্থা। মুখ দেখে কিছুই চেনা যায় না, সবাইকে একই রকম দেখাচ্ছে। চোখেতে মায়ের কথা মনে পড়ে গেল। তখনই সে দেখল গোলাপবালা শরীরটাকে। ও কি তার মা? সেই শীর্ণ গোলাপবালা। এক পা এগোতে গিয়েই মাথা ঘুরে গেল জয়দেবের। পেটের ভেতরটা গোলাচ্ছে, দম বন্ধ হয়ে আসছে। সামনে একটি মৃতদেহের বিভৎস মুখের দিকে তাকাতেই তার মনে হলো সে পড়ে যাবে। চোখের সামনেটা কেমন একটা অন্ধকার হয়ে আসছে। হঠাৎ পেছন থেকে একটা আকর্ষণ অনুভব করলো সে। কেউ যেন তাকে টেনে বাইরে নিয়ে আসছে। চারধারে আলো, নির্মল বাতাস। জয়দেব ওয়াক ওয়াক করে বমি করতে লাগলো। আলুর দমগুলো সবেগে বেরিয়ে এলো পেট থেকে। সমস্ত শরীরে ঘাম, ঝিমঝিমে অবস্থা। সেই মুহূর্তে কানে এলো কারা খ্যাখ্যা করে হাসছে। চোখ তুলল সে কোনো রকমে। ওর মাথার ওপরে নীল আকাশ, ফুরফুরে হাওয়ায় ঘাম শুকোচ্ছে। চেতনা ফিরে এলেও বোধ কেমন আচ্ছন্ন হয়ে রইলই খানিকক্ষণ। বুড়োটা জিজ্ঞাসা করলো, মাতৃদর্শন হলো? একদম বিশ্বরূপ দর্শন। আর একজন টিপ্পিনি কাটল, যাকে যা মানায় তাকে তাই করতে দেওয়া উচিত। এ হলো বাবা বিধাতার নিয়ম। 40 বছর শুধু শুধু এখানকার বাতাস শুকলাম। আমি না ঢুকলে তুমি মায়ের পাশে শুয়ে থাকতে এতক্ষণ। আবার কত তেজ, নাকি আমার মা আনবো? আজব। আরে প্রাণ গেলে সব মানুষই মরা হয়ে যায়। দাও 500 টাকা, ছাড়ো। একটু প্রতিবাদ করল না জয়দেব। পকেট থেকে টাকাটা বের করে মাটিতে রাখল। উবু হয়ে বসেছিল সে, শরীর এখনো অবসন্ন। লোকটা টাকাটা নিতেই আর একজন বলল, বডি তো বের করে দিচ্ছ, শ্মশানে নিয়ে যাবে কে? এ ছোঁড়ার সঙ্গে তার লোকজন দেখছি না। বুড়ো জিজ্ঞাসা করলো, এই তোমার সঙ্গে আর কেউ নেই? ঘাড় নাড়ল জয়দেব, না। এই মরা নিয়ে যে সময় যাওয়া তো মুশকিল, কেউ গন্ধে টিকতে পারবে না। কি করা যায় বলো তো? সঙ্গীদের দিকে তাকালো লোকটা। এই মুহূর্তে তাকে খুব নরম দেখাচ্ছিল। জয়দেবকে ঘিরে ওরা কিছুক্ষণ আলোচনা করলো। তারপর একজন এসে শুধোলো,
পকেটে টাকা পয়সা আছে? জয়দেব তাকালো। লোকটার মুখের দিকে তাকিয়ে বলল, কত? 50। কেন? তাহলে শ্মশানে নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা হতে পারে। বুড়ো লোকটা আবার বুঝিয়ে বলল, কাছাকাছি শ্মশান বলতে নিমতলা ঘাট, তাই সেখানে তো আর জয়দেব একা নিয়ে যেতে পারবে না মাকে। ওরকম পচা ধনুষ্টঙ্কারের মৃতদেহকে কাঁধে করে নিয়ে যেতে দেবেও না পাবলিক। একটাই উপায়, সেটা গাড়ি ভাড়া করা। ওদের জানাশোনা একটা টেম্পো আছে, তার ড্রাইভারকে ধরে কয়ে ওরা রাজি করাতে পারে। তা যত কমই হোক, টেম্পোওয়ালার 50 টাকার নিচে রাজি হবে না, ওটাই রেট। জয়দেব তখন কিছু ভাবতে পারছিল না। খুব দ্রুত হাঁটতো মা, তরতর করে। পাখির মতো হালকা শরীর নিয়ে খাটতে পারত খুব। তার কি চেহারা হয়েছে এখন! জয়দেবের মনে হলো আর বেশিক্ষণ মায়ের শরীরটা পৃথিবীতে রাখলে তার পাপ বেড়ে যাবে। পকেটে যে টাকা আছে তার বিনিময়ে সে ঘাড় নেড়ে সম্মতি জানালো। বুড়ো লোকটা সঙ্গীকে টেম্পোর সন্ধানে পাঠিয়ে দিয়ে কোমর থেকে গামছা খুলে মুখে জড়িয়ে নিল। তারপর সদর্পে লাশ কাটা ঘরে ঢুকে গেল। উবু হয়ে বসে তাকিয়েছিল জয়দেব। খানিক বাদেই দেখতে পেল বুড়ো দড়ি ভেদে গোলাপবালাকে টেনে বার করে আনছে। দরজা বন্ধ করে দড়িটা খুলে নিয়ে বুড়ো এগিয়ে এসে বলল, শরীরে আর কিছুই নেই। উঠে দাঁড়িয়েছিল জয়দেব। আচমকা একটা কটু গন্ধ নাকে লাগলো, এত কটু যে সে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল তার। খোলা আকাশের নিচে বলে কোনো রকমে সে সামনে নিল নিজেকে। তারপর এক পা করে মায়ের সামনে গিয়ে দাঁড়ালো। ফুলে ঢোল হয়ে গেছে গোলাপবালা। নগ্ন শরীরে কোনো রকমে একটা কাপড় জড়ানো, মুখ চেনা যাচ্ছে না, কিন্তু পা দুটো মুড়িয়ে কাটা। সে কাটা জায়গাটা বিভৎস দেখাচ্ছে। চুলগুলো জট পাকিয়ে গেছে, চামড়া ফুলে যাওয়ার জন্যেই টান টান হয়ে গেছে, কেমন সাদাটে ভাব এসে গেছে। মুখ হাঁ হয়ে গেছে। মুখ হাঁ হয়ে থাকায় ভালো করে তাকানো যাচ্ছে না। এ কি গোলাপবালা, তার মা? নরম ছোট্ট শরীরে যার মায়াময় গন্ধ বের হতো। জয়দেবের সমস্ত শরীর পাক দিচ্ছিল। সে অবিশ্বাস নিয়ে আর একবার তাকাতেই হাতের কোড়ে আঙুলটা দেখতে পেল। গোলাপবালার এই আঙুলটা কাটা ছিল, এরও আছে। জয়দেব কখন নিজের অজান্তে গোলাপবালার কাছ থেকে সরে এসেছে সে নিজেও জানে না। 10 দিন ধরে যে টানাপোড়েন চলছিল বুকের মধ্যে, তা যেন হঠাৎই থমকে গেল। এই চেহারা দেখার পর সে যেন কিছুতেই জীবন্ত গোলাপবালাকে স্মরণ করতে পারছে না। বুড়ো বলল, মানুষের শরীর মাটির চাইতেও কমজোরি। কদিনেই দেখো কেমন গলে হেজে গেল, অথচ এই শরীরে তুমি 10 মাস শুয়েছিলে। সেই প্রাণ ফুরুত হয়ে গেল, অমনি ভালোবাসা মরে গেল। তা যাক, এখন কথা হলো একে তুমি নিয়ে যাবে কি করে, যা গন্ধ ছড়াচ্ছে। এই সময় ঘটাং ঘটাং করে একটা টেম্পো এসে হাজির হলো। টেম্পোওয়ালা চিমড়ে ধরনের, মাথায় এক গাছের চুলও নেই। গাড়ি থেকে নেমেই চিৎকার করে বলো, ওরে বাপ, কি দুর্গন্ধ! না 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 না, আমি নিয়ে যেতে পারবো না। ওরে বাস, অন্নপ্রাশনের ভাত বেরিয়ে আসছে। ওয়াক ওয়াক। বুড়ো ছুটল। টেম্পোওয়ালার কাছে গিয়ে হাত পা নেড়ে জয়দেবকে দেখিয়ে কী সব বলতে লাগলো। টেম্পোওয়ালা তখন মাথা নেড়ে যাচ্ছে। শেষ পর্যন্ত লোকটা চিৎকার করে উঠল, 70 টাকার নিচে নিয়ে যেতে পারবো না। ওমরা দেখলেই গাড়ি ধুতে হবে। বুড়ো ছুটে এলো জয়দেবের কাছে। আমি বলি কি, ওতেই রাজি হয়ে যাও, মাতৃদায় বলে কথা। জয়দেবের মনে হলো বুড়ো নিশ্চয়ই এককালে তার আত্মীয় ছিল। এত ঝামেলা লোকটা যে তার জন্যই সামলাচ্ছে, তাই সে কৃতজ্ঞ হয়ে পড়ল। তার পকেটে এখন 87 টাকা পড়ে রয়েছে। 70 টাকা যদি চলে যায় তাহলে দাহ খরচ কিসে হবে? বুড়ো বলল, শ্মশান হলো যাওয়ার রাস্তা, একেবারে সেখানে পৌঁছে গেলে কেউ কি পড়ে থাকে? কিন্তু এই গন্ধ ছড়াতে ছড়াতে গেলে পাবলিক তোমাকে ঢিলি মারবে। দাঁড়াও, ব্যবস্থা করছি। 5 টাকা ছাড়ো তো। কিছুক্ষণের মধ্যেই ছেঁড়া কাপড়ে প্রায় মুড়ে দিল বুড়োটা। তারপর একটা বোতল থেকে খানিকটা তরল পদার্থ ঢেলে দিল শরীরে, দিয়ে বলল, গন্ধ লাগছে আর? জয়দেব বুঝলো আর একটা চড়া গন্ধ তার নাকে আসছে। ওষুধ ওষুধ। বুড়ো যখন শরীরটাকে টেম্পোয় তুলে দিল তখন ড্রাইভার জিজ্ঞাসা করলো, এ রস গড়াচ্ছে নাকি? তাহলে কাগজ পেতে শোয়াও। বুড়ো বলল, আরে রাখো, বললে তো গাড়ি ধোবে। ড্রাইভার জয়দেবকে বলল, এই তুমি বডির পাশে গিয়ে বসো, পাবলিক খেদালে তুমি বুঝবে, তাছাড়া মরা ছুঁয়ে থাকতে হয়। গাড়ি ছাড়ার আগে ড্রাইভার বুড়োর সঙ্গে কিছু আলাদা কথা বলল। বুড়ো বলল, যাও বাছা, মায়ের কাজ করো এবার, বলো হরি হরি বল। কলকাতা শহরের ওপর দিয়ে গাড়ি যাচ্ছে।
মায়ের শরীর ছুঁয়ে বসেছিল জয়দেব। এখন দুটো গন্ধ পাশাপাশি নাকে ঠেকছে। সে মায়ের শরীরটাকে দেখতে পাচ্ছিল না, কিন্তু চুলগুলো বাইরে বেরিয়ে আছে। আঙুলে চুল স্পর্শ করতেই অদ্ভুত অনুভূতি হলো। ছেলেবেলায় মা ঘুমোলে এই চুলে মুখ ডুবিয়ে থাকতো, ঘুম ভেঙে গেলে মা চেঁচাত। নারকেল তেলের গন্ধটা অদ্ভুত মিষ্টি লাগতো তখন। এখন চুলগুলো লালচে খসখসে। ঘাড় ঘুরিয়ে জয়দেব ট্রাম বাস দেখল। তখনই চোখে দুপাশের মানুষজন নাক চাপা দিচ্ছে এটা দেখতে পেল। ড্রাইভার খুব তাড়াতাড়ি চালাবার চেষ্টা করলেও লোকজনের মুখে বিরক্তিটা চোখ এড়ালো না, যেন কলকাতা শহরকে অপবিত্র করছে গোলাপবালা। পাশে দাঁড়ানো একটা বাসের যাত্রীরা চিৎকার করে গালাগালি শুরু করলো নাক টিপে। ভয়ে সিটিয়ে গেল জয়দেব। লোকগুলো যদি তাকে মারে, ছেলে হয়ে সে মায়ের শরীরটাকে কেন পচতে দিল? গোলাপবালার ওপর তার ক্রমশ রাগ হতে লাগলো। কি পাপ করেছে সে যে মরে গিয়েও মা তাকে এমন যন্ত্রণা দিচ্ছে? প্রাণ বেরিয়ে যাওয়া মাত্রই তো মা আর এই শরীরটাতে নেই। আকাশ থেকে নিশ্চয়ই মজা দেখছে এখন। টেম্পোটা লাফিয়ে উঠতেই গোলাপবালার শরীরটা নড়ে উঠল। চমকে উঠল জয়দেব। তারপর আঁকড়ে ধরল দেহটাকে। তারপর চোখ বন্ধ করে বসে থাকল। মায়ের বড় শখ ছিল কলকাতা দেখার, কালীঘাট দেখার। মা, আমরা গাড়ি করে কলকাতার উপর দিয়ে যাচ্ছি। চোখ বন্ধ থাকায় জয়দেব টের পেল না যে সে চিতপুর পেরিয়ে যাচ্ছে। শ্মশান তো নয়, মেলা বসেছে চারধারে। টেম্পোওয়ালা পুরো টাকা গুনে নিয়ে চলে যাওয়ার পর ওদের ঘিরে ভিড় জমে গিয়েছিল। সবাই নাকে হাত চেপে কি দেখতে চায়। একজন বলল, কদিন? ওরে বাবা, 10 দিনের মরা পোড়াতে গেলে তো কাটে কুলোবে না, টায়ার লাগবে। কাগজপত্র সব ঠিকঠাক আছে তো? যাও অফিসে লিখিয়ে এসো। হাসপাতালের কাগজে কাজ হলো। নাম লেখানোর সময় পকেট খালি হয়ে গেল জয়দেবের। সে ফিরে এসে দেখলো ভিড়টা বেড়েছে। সবাই যেন একটা আজব জিনিস দেখছে নাকে চাপা দিয়ে। কি করে হলো, কোথায় হলো, প্রশ্নের উত্তর দিতে দিতে জয়দেব নাজেহাল। তার মনে হচ্ছিল যত তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যেতে পারে ততই মঙ্গল। প্রায় 150 টাকা লাগবে। অঙ্কটা শুনে জয়দেবের কোনো বিকারই হলো না। সে যখন জানলো তার পকেটে পয়সা নেই, তখন ভিড় ফাঁকা হয়ে গেল আচমকা। ঘন ঘন মৃতদেহ আসছে হরিধ্বনি দিতে দিতে। তাদের নিয়ে ব্যস্ত হয়ে গেল ওরা। মায়ের পাশে উবু হয়ে বসে থাকলো জয়দেব। ওষুধের গন্ধটা কেটে গেছে এতক্ষণে, পচা গন্ধটা তীব্র হচ্ছে। কিন্তু কি আশ্চর্য, এখন সেটা নাকে একটুও ঠেকছে না। কখন যেন অভ্যাস হয়ে গেছে গন্ধটা। ভীষণ ক্লান্ত লাগছে। এখন মাথা তুলতেও কষ্ট হচ্ছে। এই শালা, এমন মরা নিয়ে এসেছিস, বাপের নাম ভুলিয়ে দিচ্ছিস। শালা গন্ধে প্রাণ বেরিয়ে যাচ্ছে। মালের নেশাও ঝুল হয়ে গেল। একাই পড়াচ্ছিস না কেন? ধমক শুনে চোখ মেলল জয়দেব। মুখগুলোকে চিনতে পারল সে। এদের সে বেলেঘাটায় দেখেছে, লাশ কাটা ঘরে। কি বলবে সে বুঝতে পারল না। জড়ানো গলায় সামনে দাঁড়ানো একজন বলল, 10 মিনিটের মধ্যে পুড়িয়ে ফেল। কে হয় তোর? মা। মার্ডার কেস নাকি? বয়স কত? কথাটা শুনেই কান ঝাঁঝা করে উঠল জয়দেবের। কিন্তু লোকগুলো জামা কাপড় দেখে এসে চোখ সরিয়ে নিল। এরা এত বড় লোক, এদের সঙ্গে কি করে কথা বলতে পারে সে? আবার মুখ নামিয়ে নিল। জড়ানো গলায় বলল, মুখে যে বাক্য নেই, পচা মরা নিয়ে শোক করলে চলবে? লোকজন আর কাছে ঘেঁষছে না। সন্ধে ঘনিয়ে এলো। জয়দেব বুঝে উঠছিল না সে কি করবে। মা, তুমি এমনভাবে প্রতিশোধ নিচ্ছ, তখন কথা শুনতাম না বলে? ঝিমুনিটা বেড়ে যাচ্ছিল, শুতে ইচ্ছা করছে খুব। সত্যি সত্যি টাকা নেই? গলাটা শুনে তাকালো জয়দেব। মুখে পাকা দাড়ি, চোখ লাল। একজন দাঁত খুঁড়তে খুঁড়তে ওকে জিজ্ঞাসা করছে। জয়দেব ঘাড় নাড়ল। নেই। তাহলে পোড়াবি কি করে? জানি না, যা ছিল সব শেষ হয়ে গেছে। আমি যদি পুড়িয়ে দিই কি দিবি? জয়দেব ভেবে পেল না কি দিতে পারে সে। কেউ যদি দয়া করে তাহলে হাউলিতে গিয়ে এসে টাকা জোগাড় করে আনতে পারে, কিন্তু এখন একটু চালাকি করতে হবে। এতদিনের মরাকে ইলেকট্রিকে শোয়ানো নিষেধ আছে, কিন্তু সে আমি বুঝে নেব।
এখন বল কি দিবি তুই? গলা শুকিয়ে গেছে জয়দেবের। কোনো রকমে বলল, কিছুই নেই আমার। আছে আছে। খপ করে তার কনুইয়ের ওপরটা ধরল লোকটা। দুটো আঙুল দিয়ে রূপোর তাবিজটা নেড়েচেড়ে দেখে বলল, এটা খোল। থ হয়ে গেল জয়দেব, সমস্ত শরীর অসাড়। তাবিজটা চাইছে লোকটা। বাবার থানে মানত করে জমানো টাকা দিয়ে তাবিজটা বানিয়ে দিয়েছিল গোলাপবালা। খুব বড় ফাড়া আছে ছেলের, বারবার করে বলে দিয়েছিল এটা যেন কখনো হাত থেকে না খোলে সে। কত দামের? গোলাপবালা বলল, জামার তলায় ঢেকে রাখবি, রূপোর এখন খুব দাম। কিরে দিবি? কবচ হাতে বেঁধে কি হবে যদি মায়ের শরীর পচে যায়? ছেলের কাজ কর, ছেলের কাজ কর। তোকে দেখে মায়া হলো তাই বললাম। টাইট হয়ে গিয়েছিল চেনটা। অনেক কষ্টে খুলল জয়দেব। লোকটা একবার আকাশে ছুঁড়ে লুফে নিল সেটা। তারপর বলল, আমি ঠুকিয়ে দিয়ে চিৎকার করে তোকে গালাগাল করব, দুটো একটা চড়ও মারব, তুই চুপ করে মার খাবি, বুঝলি? নে নিয়ে আয় ওটাকে, জলদি জলদি। বিদ্যুৎ বয়ে গেল শরীর। তাড়াক করে উঠে দাঁড়ালো জয়দেব। দু হাতে গোলাপবালাকে তুলে নিতে তার শরীর টলমল। মাগো, কি ভারী হয়ে গেছো তুমি। হাতের মুঠোয় কিরকম অনুভূতি লাগছে। কোনো রকমে সামলে নিয়ে এসে লোকটির পিছনে পিছনে চলতে লাগলো। আশেপাশে যারা ছিল তারা অবাক হয়ে দৃশ্যটা দেখছিল। একটা মেশিনের মতো জিনিসের সামনে গিয়ে লোকটা সুইচ টিপতেই জয়দেব দেখল একটা লম্বা মতন শোয়ার জায়গা বেরিয়ে এলো। চাপা গলায় লোকটা বলল, শুয়ে দেখুনি চটপট। গোলাপবালাকে সেই জায়গায় নামিয়ে দিতেই শটাং করে ভেতরে চলে গেল। আর সঙ্গে সঙ্গে লোকটা চিৎকার শুরু করে দিল, কেন মিথ্যে কথা বললি? কেন বললি অমুক বাবুর নাম? হায় 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 হায়, কাকে ঢোকাতে বলে কাকে ঢোকালাম। চড় লাথি চালাতে চালাতে লোকটা আরো বলতে লাগলো, তোর জন্য আমার চাকরি যাবে, হায় ভগবান, কি হবে কি হবে। মাটিতে শুয়ে পড়েছিল জয়দেব মারের চোটে। ভিড় জমে গেছে চারধারে। নানান লোক নানা কথা বলছে। একজন গালাগালি দিচ্ছে লোকটাকে। সে কি করে এমন ভুল করলো? ওই হট্টগোল চরমে উঠল। ওকে পুলিশে ধরিয়ে দিতে সুপারিশ করছে অনেকে। শ্মশানের বাবু এই মারে কি সেই মারে। যার হাতে মেশিনের দায়িত্ব ছিল সেই লোকটা অবশ্য ওকে দাঁড়িয়ে আড়াল করে রয়েছে, অথচ গালাগালি দিচ্ছে। এই সময় একটা গলা শোনা গেল, কি আরম্ভ হয়েছে। শ্মশানের মতো শান্তির জায়গাতে এ করতে ভালো লাগে? কত খরচ লাগছে বলো, আমরা দিয়ে দিচ্ছি। শ্মশানের বাবু বললেন, আপনি মহৎ লোক, কিন্তু কাজটা তো অন্যায় করেছে। আপনার মাতৃশোক, তাই আপনি এই কথা বলছেন। আধ ঘন্টা তাক পরে লোকটা তাকে ডাকলো। শরীর থেকে রক্ত বেরিয়েছে, প্রচণ্ড ব্যথা। জয়দেব উঠে বসল। লোকটা বলল, এদিকে আয়, বেঁচে গেলি, মায়ের দায় বলে কথা। জয়দেব দেখল এখন আর ভিড় নেই। দু একজন ওর দিকে অলস্যকে তাকিয়ে আছে। সে কোনো রকমে টলতে টলতে লোকটা সামনে গিয়ে দাঁড়াতেই লোকটা মেশিনের তলা থেকে ছাই মেশানো কিছু একটা ভাঁড়ে তুলে বলল, নে তোর মায়ের পঞ্চজ্জমা, পাশেই মা গঙ্গা, দিয়ে ঋণ মুক্ত হ। জয়দেব ভাঁড়টাকে দেখল। মায়ের শরীরটা এখন ওইটুকু। লোকটা হাসল, কেমন কেমন হলো বল, এখন আর পচা গন্ধ পাচ্ছিস ওই থেকে? নিজের অজান্তে ভাঁড়টাকে নাকের কাছে এনে মাথা রাখল জয়দেব। হঠাৎ যেন কটু গন্ধটাকে টের পেল সে। তবে এবার গন্ধটা আসছে তার নিজের শরীরের ভেতর থেকে। সারা জীবন এই গন্ধটাকে বয়ে বেড়াতে হবে তাকে। ভাঁড়টাকে গঙ্গায় ছুঁড়ে দিলেও সে দায় ঘুচবে না। সম্মুখে শান্তি ভাষা তরুণী হে কর্ণধার সম্মুখে। এই গল্পটি আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। বন্ধুদের মধ্যে শেয়ার করুন। ভালো থাকুন, সঙ্গে থাকুন।